এটার মধ্যে লিখবেন আলাদা আলাদা পাবে, তাই না? এই ক্ষেত্রে আপনি এখানের মধ্যে ধরেন, এখানের মধ্যে লরেন্স ছবি লিখলাম আমি, এই লরেন্স ছবিটা যাবে এইখানে। এই ক্ষেত্রে আমাদেরকে এই শেপটা কোথায় রাখতে হবে? সবার উপরে। দেন দুইটাকে সিলেক্ট করেন, অবজেক্ট, এনভেলপ অ্যান্ড ডিস্টোর, তারপরে মেক উইথ টপ অবজেক্ট। এই যে চলে আসলো। উপরে আনছি কেমনে? এখানে সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, ট্রান্সফর্ম, তারপর সরি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, মানে সবার উপরে। এই যে শর্টকাটগুলো একটু দেখেন, কন্ট্রোল শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের এন্ডিং, বুঝতে পারছেন? সো এই শর্টকাটগুলো মনে রাখতে হবে, শর্টকাট ইউজ করবেন তাইলেই হবে। তারপরে আর কি কোয়েশ্চন? লেখাগুলোর মাঝখানের স্পেস কিভাবে? যে কোনো একটা না প্রত্যেকটার? প্রত্যেকটার। তাইলে এইটার জন্য আমরা টাইপোগ্রাফি ক্লাসে দেখছিলাম কয়েকটা ভ্যালুর নাম দেখছিলাম, এগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে। এই কারেক্টার মধ্যে উপরেরটার নাম কি বলেন তো? লিনিয়ার। উপরেরটার নাম কি? লিডিং ভ্যালু। আর নিচেরটার নাম ট্র্যাকিং ভ্যালু। এগুলো কিন্তু কার্সন নেওয়ার সাথে সাথে দেখাইতেছে, নামগুলা দেখাইতেছে না? তো এগুলার কাজ প্লাস নাম সহ মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, আদারওয়াইজ আপনি সামনে গিয়ে এইগুলো নিয়ে কাজ করতে পারবেন না। লিডিং ভ্যালুর কাজ কি? লিডিং ভ্যালুর কাজ হচ্ছে গিয়ে এখান থেকে আমি কিছু লিখলাম, লেখার পর আপনি যাচ্ছেন প্রত্যেক একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বটা একটু বাড়ায় দিবেন। এই জন্য আমরা এটা সিলেক্ট করে এই লিডিং ভ্যালুটা ইউজ করতেছি। এই যে বুঝা গেছে? আর যদি আপনি চান এই প্রত্যেকটা ওয়ার্ডের লেটারের একটা থেকে আরেকটা দূরত্ব বাড়াবেন, তাহলে ইউজ করেন ট্র্যাকিং ভ্যালু। এই যে ট্র্যাকিং ভ্যালু বাড়ায় দেন, দেখেন একটা থেকে আরেকটা দূরত্ব বাড়তেছে। বুঝা গেছে? যেমন এরকম লোগো হতে পারে যে আপনারা একটা লোগো বানাইছেন, এখানে হয়তো বা লেখা আছে গ্রাফিক, দেন এটাকে আমরা চেঞ্জ করে দিয়ে দিলাম এটা, এখান থেকে বোল্ড দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, দেন এটা লিখলাম এইখানে, দেন এটা কালার দিয়ে দিলাম হোয়াইট, এটাকে একটু হালকা অন্য একটা কালার দিয়ে দিলাম। দেন এখন আপনি নিচে লিখতে দিয়েছেন ডিজাইন। এখন যদি ডিজাইনটা আমি এইভাবে লিখি, ডিজাইন এভাবে লিখে ধরেন এটা তো আর বোল্ড হবে না, সব তো আর বোল্ড রাখলে হয় না, আমরা এখান থেকে দিয়ে দিলাম রেগুলার দিয়ে। আমি যদি এটাকে এইভাবে রেখে দিই, এতটুকু মতো রেখে দিই, তেমন একটা ভালো দেখাবে না, ঠিক আছে? অনেক সময় দেখবেন লোগোগুলোতে এগুলো কী করা হইতেছে, এইভাবে একটু বড় করে দেওয়া হয়েছে। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার, ইয়ের লেফট এরো রাইট এরো দিলে বাড়তেছে। যে কন্ট্রোল অল্টার প্রেস করে আমি রাইট এরো দিতেছি, ট্র্যাকিংটা বাড়তেছে। এই যে ট্র্যাকিংটা বাড়াই দিলাম, বাড়াই দিয়ে এখন যদি আমি এইভাবে রাখি তাহলে কিন্তু অনেকটা ভালো দেখাইতেছে, বুঝতে পারছেন? তো এইগুলা আমাদের যখন ডিজাইন করবো তখন এইগুলো আমাদের কাজে লাগবে সামনে। জি স্যার, না রেকর্ডিং আজকে হবে না। তারপরে কোনটা স্যার? এটার ভিতরে 2285 নেবেন? পারেন নাই? বলেন তো, আপনি বলেন কীভাবে ট্রাই করছেন, আমি এইভাবে ট্রাই করি। 2285 লিখলাম, লেখার পর এটা একটু বড় করে দিই, দেন দুইটাকে সিলেক্ট করছেন, অবজেক্ট, এনভায়রনমেন্ট ডিস্টোর্ট, মেক উইথ টপ অবজেক্ট। এটা আসছে, এটা আসছে। এর কারণ কি? কারণ শেপটাকে অবশ্যই আগে উপরে নিয়ে আসতে হবে। সো আগে উপরে নিয়ে আসেন, দেন আপনি দুইটাকে সিলেক্ট করে তারপরে এইটা ইউজ করেন, বুঝতে পারছেন? ওকে, তারপরে সার্কেল নিয়ে পরে এটাকে স্ট্রোক করছেন এইভাবে, তারপরে অবজেক্ট থেকে এক্সপান্ড, এই যে আসছে। এখন হয়তো বা এটা একটু বাইরে ক্লিক পড়ে গেছে, এখন দিছেন এটা। এই যে নিচে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দেখছেন একটা, এইটা দিতে হবে। এক্সপান্ড আর এক্সপান্ড অ্যাপিয়ারেন্স সেম জিনিস। অনেক সময়
দেখবেন এইটা হাইড হয়ে গেছে, চলে আসছে কোনটা, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এইটাকে দিয়ে দিন, এক্সপান্ডের মতোই কাজ করবে, ঠিক আছে। এটা যদি কোনো কারণে হাইড হয়ে যায় তাহলে এইটা পাবেন, আর এটা হাইড থাকলে এইটা পাবেন, দুইটার কাজই সেম। সরাইতে পারেন না, তাহলে এটার কারণ হচ্ছে গিয়ে এখানের মধ্যে ধরেন আমি একটা এটা নিলাম, এখন তো স্মুথলি যাচ্ছে তাই না, স্মুথলি যাচ্ছে, কিন্তু আপনারটা পিক্সেল পিক্সেল আকারে যাচ্ছে। এর কারণ হচ্ছে এখানে দেওয়া আছে এইটা, এখানে দেখেন স্ন্যাপ টু পিক্সেল নামে একটা অপশন ওপেন করা। এখন যদি আমি জুম করি এটাকে সরাই, দেখেন এভাবে সরতেছে না, ঘর ঘর আকার সরতেছে, এই যে দেখছেন স্মুথলি যাচ্ছে না। এই ক্ষেত্রে এইটাকে তুলে দিবেন, এই যে উপরে যেটা আছে স্ন্যাপ টু পিক্সেল, এটাকে তুলে দিয়ে তারপরে যদি নেন তাহলে এখন স্মুথলি যাবে, এই যে স্মুথলি যাচ্ছে। ওকে, তারপরে মেশের কাজ দেখাই দিবা। আচ্ছা, লেখার এটা এখানের মধ্যে আমরা যদি লিখি, ধরেন এটাকে লিখলাম অল্টার ধরে টাইপনে পাথ লিখলাম, লেখার পর এই লেখাটা আছে এখন উপরের দিক দিয়ে, আমি যাচ্ছি নিচের দিক দিয়ে, এটা উল্টে যাবে, তাহলে আমরা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই স্টার্টিং লাইন আর এন্ডিং লাইন এই যে এখানে আছে, এবং মাঝখানে যে লাইনটা আছে এটা হচ্ছে যে আমরা ভিতরে এবং বাইরে নেওয়ার জন্য যে লাইনটা। দেন আপনি এখানে যান, যাওয়ার পর যা শুধু ক্লিক করে এটাকে ভিতরে নিয়ে যান, এই যে উল্টে গেছে, বুঝে গেছে। এই লাইনটা হয়তো উপরেও থাকতে পারে, এটা একটু খুঁজে নিতে হবে, ঠিক আছে। সব সময় একটা প্যারাগ্রাফের মাঝখানে থাকবে এটা, তো এটা একটু খুঁজে নিতে হবে এটা কোন জায়গায় আসছে। দেখাবে, অবশ্যই দেখাবে, একটু জুম করতে হবে। এই যে এখন দেখাইতেছে, এখন তো কোনো লাইনে দেখাইতেছে না, কারণ কি সিলেক্টই না। আপনি এটাকে সিলেক্ট করেন, দেন একটু খুঁজে নেন কোন জায়গায় আছে। স্টার্টিং লাইন এন্ডিং লাইন যেহেতু দেখাইতেছে, এই লাইনটাও দেখাবে, এই যে, বুঝতে পারছেন। ওকে, কোন জিনিসটা, আচ্ছা কোনটা স্টার্টিং লাইন কোনটা এন্ডিং লাইন, যেমন এখানে আমাদের দুইটাই একসাথে আছে তাই না। এখন একটু ক্লিক করে দেখেন এটা, এই যে এখানে ক্লিক করতেছেন কোনটা আসতেছে, এন্ডিং লাইন আসছে, তাহলে এটা থাকবে এই দিক দিয়ে আর এটা থাকবে এই দিক দিয়ে। এখন আপনি এটাকে ফিক্স করে দেন। এখন এটা আপনি ধরুন মাঝখানে রাখতে চান, মাঝখানে নিয়ে নিলাম, দেন আমি এটাকে ফিক্স করে দিই এতটুকু, আর এটাকে ফিক্স করে দিই এতটুকু, বুঝা গেছে। জি স্যার, বেলস কোন টাইপোগ্রাফির লোগোর মধ্যে কি ছিল, আচ্ছা এইটা একেবারে ইজি, এইটা যদি না পারেন তাহলে কেমন হবে, যে পারে তার জন্য ইজি। এই যে অবজেক্ট থেকে এক্সপান্ড দিয়ে দেন, শেপ হয়ে গেল। আচ্ছা, এটা সিলেক্ট করেন, আগে দিচ্ছি এক্সপান্ড, এখন দেবেন কন্ট্রোল শিফট ও, আউটলাইন হয়ে গেছে, ঠিক আছে। দেন আপনি এটাকে এখন আনগ্রুপ করেন, সবগুলো একটা গ্রুপের মধ্যে শেপ অ, তারপরে আনগ্রুপ দেন, আনগ্রুপ দেওয়ার পর প্রত্যেকটা আলাদা হয়ে গেছে। এখন আপনার কাজ হচ্ছে গিয়ে এই ভির অংশটাকে একটু বড় করে দেওয়া, সো আমরা এটাকে একটু বড় করে দিই, দুইটাকে সিলেক্ট করলাম, দেন আবার এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এইভাবে একটু বাড়াই দিলাম, দেন কি করছিলাম, একটা রেক্টেঙ্গল নিয়ে আমরা এতটুকু মতো নিয়ে আসছি, সবগুলোকে শেপ বিল্ডার দিয়ে এটা বাদ দিছি, এটা বাদ দিয়ে দেন, এটা বাদ যাবে না, এটা বাদ যাবে, দেন এইখানে এই অংশটা একটু এদিক দিয়ে ছিল, শেষ। না, আর ব্যাক করতে পারবেন না। ব্যাক বলতে কি, আপনি কন্ট্রোল জেড দিলে পিছনে চলে যাবেন, যা কাজ করেছেন। জি স্যার, সেভ দেওয়া লাগবে না, যেমন এটা এখন শেপ হয়ে গেছে, এটা কোনোভাবে ট্যাক্স বানানো সম্ভব না। ট্যাক্স বানানোর উদ্দেশ্য কি,
একটু সাইলেন্ট থাকেন, কথা শুনেন। টেক্সট বানানোর উদ্দেশ্য কি? ধরুন আপনি এটাকে আবার টেক্সট বানাতে যাচ্ছেন, এটা সম্ভব না। আমরা কেন আউটলাইন করতেছি এটা আগে বুঝতে হবে। যেমন আমরা এটা বানাইছি কি লগো, ঠিক আছে? এখন এই লগোটা যদি আমি টেক্সট না বানাই, শেপ না বানাই দিই, তাহলে তার কাছে যখন দিব তখন কিন্তু এই টেক্সটটা যা আমরা যেভাবে বানাই দিচ্ছি ওইভাবে থাকবে না, কারণ আমি যে ফন্ট ইউজ করছি তার কাছে ওই ফন্ট নাও থাকতে পারে। বুঝা গেছে? দেন আমাদেরকে যে কোনো সময় লগো যাই বানান না কেন কোনো সময় টেক্সট এডিটেবল রাখবেন না, সবগুলোকে শেপ বানায় দিতে হবে। এইটাই নিয়ম, এটাই মাস্ট আপনাদেরকে করতেই হবে। জি স্যার। বাইরের অংশ কাটবেন কিভাবে? আচ্ছা, ধরেন আপনি এখন চাচ্ছেন এই শেপের ভিতরে যা আছে তা রাখবেন আর বাইরের অংশটাকে বাদ দিয়ে দিবেন। তাহলে দুইটাকে সিলেক্ট করেন শিফট ধরে, দেন আপনি বাইরের অংশগুলোকে যা শুধু অল্টার ধরে সেটা দেন। বুঝতে পারছেন কি দিয়ে কাটছি? শেপ বিল্ডার দিয়ে। এখানে শেপ কয়টা? দুইটা। আমি যদি এটাকে একটু বাইরে নিয়ে যাই, এখানের মধ্যে ধরেন আমি এখানে একটা রাখলাম, এখানে আরেকটা রাখলাম, রাখার পর সবগুলোকে সিলেক্ট করলাম। এই যে প্রত্যেকটা জয়েন্টের মধ্যে আলাদা আলাদা শেপ ক্রিয়েট হয়েছে মনে হইতেছে, তাই না? কিন্তু এগুলো ক্রিয়েট হয় না যতক্ষণ পর্যন্ত আমি এটাকে ক্রিয়েট করব। এই জন্য শেপ বিল্ডারে যাওয়ার পর আমি যেগুলো চাবো রাখতে পারবো, যেগুলো চাবো না ডিলিট করতে পারবো। যেমন এখানে শেপ বিল্ডারের এখন সাইনটা কি দেওয়া আছে? প্লাস, মানে যেখানে ক্লিক করবো এটা একটা শেপ হয়ে যাবে। যেমন এটাকে সিলেক্ট করলাম, এই অংশটা পুরোটা একটা শেপ হয়ে গেছে। এইখানে ক্লিক করলে এটা শেপ হয়ে যাবে। আপনি চাচ্ছেন এটাকে রাখবেনই না, তাহলে অল্টার ধরেন কি হয়ে গেল, এটা মাইনাস, সিলেক্ট করলাম, ডিলিট হয়ে গেল। এটাকেও সিলেক্ট করলাম, ডিলিট, এটাকে সিলেক্ট করেন, ডিলিট। এখন এইটা একটা শেপ, এটা আরেকটা শেপ। বুঝতে পারছেন? তারপরে জি স্যার, ইলাস্ট্রেটর কি প্রবলেম? কি হয়ে যায় এটা বলতে পারতো? এইটা আসলে আপনাদের সমস্যা, ইলাস্ট্রেটরের সমস্যা না। ঠিক আছে, আমার আমার এখানে কয়দিন সমস্যা হয়েছে? একদিন হয়েছে, একদিন হয়েছে। আচ্ছা, আমরা আজকে ক্লাসের টপিকে চলে যাই। ম্যাচটা অবশ্যই দেখাবো, লাস্টের দিক দিয়ে ম্যাচটা দেখাই দিব, সমস্যা নাই। যেমন ধরেন এই টাইপের লগো কীভাবে বানানো হইতেছে, এইটা মনে হইতেছে এটা অনেক বড় একটা উইথ নিয়ে আছে, যে থ্রি টাইপের মনে হইতেছে না? থ্রি টাইপের। সো এইগুলা কীভাবে বানানো হয়, প্লাস এই যে এইখানে আমাদের ইউনিক লেখা আছে, তারপরে এই টাইপের লগোগুলো বানানোর জন্য আমরা আজকে ট্রাই করি, দেখি এগুলো কী বানানো হয়েছে। প্রথমত এইটা হুবহু বানাইতে হলে আমাদেরকে প্রথমত এই যে ইউনিক লেখাটা লিখছে এইটার ফন্টটা প্রয়োজন। কিন্তু আমরা এইরকমভাবে অন্য কোনো লেখা লিখতে পারি। যেমন ধরেন আপনি এখানে লিখতে পারেন ইউনিকই লিখলাম, অথবা ক্রিয়েটিভ টাইপের কোনো কিছু লিখলাম এখানে ক্রিয়েটিভ। লেখার পর এটাকে বড় করে দিই এবং এই টাইপের একটা ফন্ট ইউজ করি। যেমন এখানে ইউজ করতে পারি আমরা এটাকে বড় করলাম। দেন আজকে যদি আমরা দেখি এখানের মধ্যে আমি এখানের মধ্যে একটা শেপ নেই, নেওয়ার পর এইখানে একটা কালার দিলাম। দেন এইখানের মধ্যে আরেকটা শেপ নিলাম, নেওয়ার পর এইখানে আরেকটা কালার দিলাম। দুইটাকেই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর চলে গেলাম অবজেক্ট, তারপর এখানে একটা অপশন আছে দেখেন ব্ল্যান্ড, ব্ল্যান্ড থেকে দিলাম মেক। তাইলে এখানের মধ্যে অনেকগুলা কালার চলে আসে, তাই না? কি মনে হয়েছে? এটা একটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে, এরকম মনে হয়েছে না? গ্রেডিয়েন্ট হয়েছে। আসলে এখানে কোনো গ্রেডিয়েন্ট হয় নাই, এখানে আমরা শেপ নিয়েছিলাম কয়টা? দুইটা। সে মাঝখানে আরও অনেকগুলা স্টেপ নিয়ে আসছে, আরও অনেকগুলা স্টেপ নিয়ে আসছে। যদি আমরা স্টেপগুলো একটু হিসাব করতে যাই তাহলে আমরা চলে যাব এখানের মধ্যে আরেকটা টুল আছে কি, ব্ল্যান্ড টুল। এখানে ডাবল ক্লিক করেন, দেন প্রিভিউতে ক্লিক করেন, স্পেসিফাইড স্টেপসে যান। কয়টা নিয়ে আসছে?
108টা সে মাঝখানে আরও শেপ নিয়ে আসছে। এইটা কি করছে, এই কালারটা আস্তে আস্তে এই কালার হয়ে গেছে, আর এই কালারটা আস্তে আস্তে এই কালার হয়ে গেছে। এই মাঝখানে সে অনেকগুলা স্টেপ নিয়ে আসছে। আপনি চাইলে এই স্টেপগুলো কমায় দিতে পারেন, যে আমি এখান থেকে কমাই দিলাম, এই যে আস্তে আস্তে কমে যেতেছে। এখন কয়টা আসছে মাঝখানে? 3টা না, একটা। একটা কারণ হচ্ছে এখানে স্টেপ তো 2টা আমরা অলরেডি নিয়েই রাখছি। দেন আমি যদি এখানে বাড়াই, দেখেন আরেকটা কালার আসছে, এই যে আস্তে আস্তে বাড়তেছে। এইটাকে বলা হয় ব্লেন্ড। এখন আপনি চাইলে ওকে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি যদি এখন যে কোনো একটাকে, যেমন শেপ 2টা আছে, আমি একটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে এদিক দিয়ে নিয়ে যাই, যে দিদি নিয়ে যাচ্ছে এদিকে যাচ্ছে না। দেন যদি আমি এটাকে এখন সিলেক্ট করে এটাকে একটু ছোটো করে দেই, বুঝতে পারছেন? যেমন আপনি চাইলে এখন যে কোনো একটাকে একটু রাউন্ড করে দেন, যেমন এটাকে আমি একটু রাউন্ড করে দিলাম, তাহলে এটা আস্তে আস্তে রাউন্ড হয়ে গেছে। এই যে এই শেপটা আস্তে আস্তে কী হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে, বুঝে গেছে? সো এইটার দিয়ে আমরা কী কাজ করতে পারি? এটা দিয়ে আমরা অনেক অসংখ্য ধরনের, যেমন এইখানে আমাদের যে এফেক্টটা ক্রিয়েট হয়েছে, এইটাও ব্ল্যান্ড দিয়েই ক্রিয়েট হয়েছে। যদি ব্ল্যান্ড সম্পর্কে আরও বলি, তাইলে এখানের মধ্যে আমি একটা লাইন নেই, অথবা পেন্সিল বা পেন টুল দিয়েই একটা লাইন নিলাম, এবং এটাকে আমি স্ট্রোক বানাই দিলাম। দেন আরেকটা লাইন, এটাকে সিলেক্ট করে অল্টার ধরে আরেকটা নিয়ে আসলাম। দুইটার কালারটা একটু ব্রাইট কোনো কালার দিই, ধরেন এই কালারটা দিলাম। এটা থাক। দেন দুইটাকে সিলেক্ট করলাম, আবার গেলাম অবজেক্ট, তারপরে ব্ল্যান্ড মেক। কয়টা স্টেপ হয়েছে এখানে? একটা। ডাবল ক্লিক করেন, প্রিভিউটা অন করেন। কেন, কি ঘটতেছে এটা দেখার জন্য আমরা প্রিভিউটা অন করে দিই। তারপরে স্মুথ কালার থেকে আমরা দিয়ে দিব স্পেসিফাইড স্টেপস, দেন আপনি বাড়ায় দেন। দেন আমরা এখান থেকে দিয়ে দিলাম, এটাকে 80 দিয়ে দিলাম আপাতত। দেওয়ার পর এখন কিন্তু এই দুইটা আমরা চাইলে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। যেমন সিলেক্ট করলাম, আমি ধরেন এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আমি এই দিকে নিয়ে আসলাম। দেন এটাকে সিলেক্ট করে ধরেন, এরকম কিন্তু অনেক ধরনের এফেক্ট আপনারা পাবেন। বুঝা গেছে? এখন চাইলে, যেমন ধরেন এখানে দুইটার কালারই কি সেম না? সেম। আপনি চাইলে যে কোনো একটা কালার চেঞ্জ করে দিতে পারেন, তাহলে দেখবেন আরও ডিফারেন্ট লুক আসতেছে। যেমন এখান থেকে আমি একটা কালার চেঞ্জ করি, এটার কালারটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে আমি অন্য একটা কালার দিই, এই একটা কালার দিই, তাইলে আর একটা ডিফারেন্ট কালার আসছে না? তো এইগুলো কালারের উপর নির্ভর করতেছে আপনি কি বানাইতে চাচ্ছেন এইটার উপর। সো ব্ল্যান্ড বোঝা গেছে? আচ্ছা জি স্যার, স্ট্রোক শেপ যে কোনো দিকটা দিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। এখন আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আমরা দেখতেছি এই লেখাটার কিছু অংশ এতটুকু পর্যন্ত চলে আসছে, তাই না? একটু বেশি এরিয়া পর্যন্ত। তাহলে একটা কাজ করি, আমরা এইটাকে একটু কপি করে রেখে দিই, Ctrl+C কপি করে রেখে দিলাম। দেন আমরা এটাকে একটু অল্টার ধরে এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম, এতটুকু পর্যন্ত। দেন এইটাকে আমরা নিয়ে আসলাম একটু উপরে, আর এটা আছে নিচে। দেন দুইটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে ব্ল্যান্ড দিয়ে দিই, ব্ল্যান্ড মেক দিয়ে দিলাম। এখন স্টেপগুলো একটু বাড়ায় দিই, স্পেসিফাই স্টেপস থেকে এটা একটু বাড়ায় দিই, ওকে দিয়ে দিলাম। দেন আমরা এটা কপি রাখছিলাম না, এটাকে Ctrl+F দিয়ে পেস্ট করে দিলাম। দেন কালারটা একটু চেঞ্জ করে দিই বোঝার জন্য, এই যে, বুঝতে পারছেন? এখন ঘটনা কি করছে বলেন তো? ঘটনা কিছু বুঝছেন কি হয়েছে? না শুধু জি স্যার বলতেছেন, আর ব্লেন্ড দিয়ে করছে এইটাই বলছেন? এইখানে আমরা শেপ নিছিলাম কয়টা? প্রথমত তো এইটা আমি কপি করে রাখছিলাম, এটা বাদ দিয়ে দিলাম। এখানে আমরা প্রথমে একটা রাখছি এইভাবে, যেমন ধরেন আমি এখানে মধ্যে একটা শেপ নিলাম, এই একটা শেপ নিলাম, নেওয়ার পর আরেকটা শেপ নিলাম অল্টার ধরে এতটুকু পর্যন্ত। এখন শেপ উপরে কোনটা আছে, পরে যেটা নিছি ওইটা। যেমন এটা কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবেন, ধরুন আমি এটা দুইটা কালার নিলাম, বুঝাইতেছে না কোনটা উপরে আছে?
আমি আনছি এইটাকে উপরে আনছি। কেন আনছি এটা আমি কারণ বুঝাই। দুইটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে ব্লেন্ড দিলাম, মেক দিলাম, দেওয়ার পরে যে এরকম আসছে, ঠিক আছে। ঠিক সেম কালার থাকলে তো আর এরকমই আসতো, বুঝা গেছে। এখন উপর নিচে আসার কারণে কিন্তু অনেক জিনিস সেইখানের মধ্যে চেঞ্জ হবে। যেমন এটাকে আমি এখন নিচে নিয়ে গেলে দেখেন অন্যরকম দেখাইতেছে, বুঝতে পারছেন। সো আমি এইটা এইভাবে নিয়ে আসলাম, দেন আপনার এই যে এই ধরনের এফেক্ট একটা ক্রিয়েট হয়েছে। এখন হতে পারে এখানের মধ্যে একটু খেয়াল করবেন, দুইটার কালারই কি আছে, সেম আছে, প্লাস অপাসিটিও সমান আছে, ব্ল্যাক, ফুল ব্ল্যাক। আমি কি করলাম, এই একটার কালার, যেমন এই একটার কালার, এটা একটা, এটা কোনটা দেখি একটু, একটার কালার আমি ট্রান্সপারেন্সিতে দিয়ে দিলাম 0, দিয়ে যদি ওকে দেই, এখন কি হয়েছে, সেইটা আবার মেক করি, তাহলে বুঝতে পারবেন। এটাকে আমরা আবার কপি করে রেখে দিই এই জায়গাতে, কন্ট্রোল C, দেন এটাকে সিলেক্ট করে অল্টার ধরে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এইটার অপাসিটি করে দিব 0 করে দিব। দেন এই উপরেরটাকে আমি সবার উপরে রাখবো অবশ্যই, দেন সিলেক্ট করে অবজেক্ট থেকে ব্লেন্ড করে দিই, ব্লেন্ড, মেক, দেন স্পেসিফাই স্টেপস থেকে এটাকে বাড়ায় দিব। দিলাম, দেন আমি কন্ট্রোল F দিয়ে আগে কালারটা নিয়ে আসি, একটা কালার দিয়ে দিলাম। এখন দেন এটা আস্তে আস্তে এখানে গিয়ে ভ্যানিশ হয়ে গেছে, এরকম মনে দিচ্ছে না। এখন আপনি চাইলে এটাকে সিলেক্ট করে, যেমন আমি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, এটাকে এখন আরেকটু সামনে নিয়ে যাই। এই যে যখন আমি এটাকে কাছাকাছি নিয়ে যেতেছি, এটার চেঞ্জ হয়ে গেছে। যেমন আমরা অনেক সময় শ্যাডো ইউজ করতে পারি, যেমন এটা শ্যাডোর মতো হয়ে গেছে না, এখন দেখেন তো ড্রপ শ্যাডোর মতো হয়ে গেছে। এই যে এই ধরনের লগো যদি পান, বুঝতে হবে এটা এইভাবে ক্রিয়েট করা হয়েছে। তারপরে এটাকে আরও ডিফারেন্ট লুক নিয়ে আসতে পারবেন। যেমন ধরেন এটাকে না দিয়ে আমরা অন্য একটা লেখা নিয়ে আসি, যেমন ধরেন 185 লিখলাম, এটা নিলাম এইখানে, দেন আরেকটা নিয়ে নিই আমরা এই অংশতে, এটা একটা কপি রেখে দিই, এইটাকে একটু ছোটো করে দিলাম, ছোটো করে দিয়ে এইটার কালার দিয়ে দিলাম একটু ডিফারেন্ট কালার। যেমন ধরেন এটাকে একটা কালার দিলাম, এইটাকে আরেকটা কালার দিলাম, ডিফারেন্ট দুইটা কালার দিলাম। সিলেক্ট করলাম, অবজেক্ট, ব্লেন্ড, মেক দিলাম, দেন স্পেসিফাইড স্টেপস থেকে বাড়ায় দিলাম। এইভাবে দিয়ে দিলাম। এখন কোনো কিছু বোঝা যাইতেছে না, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এইটাকে একটু উপরে নিয়ে আসি। উপরে নিয়ে আসার পর এটাকে যদি আমি এখন এদিক দিয়ে নিয়ে আসি, তাইলে একটু খেয়াল করেন 3D টাইপের একটা ভাইব চলে আসছে না? চলে আসছে। আপনি চাইলে এইটাকে সিলেক্ট করে এটা কালার দিয়ে দেন ব্ল্যাক, দেন যদি এটা সিলেক্ট করি, এই যে, বুঝতে পারছেন? এখন এই অংশটা আমরা রাখছি ছোট, আপনি চাইলে বড় করতে পারেন। এই যে বড় করে দেন। কি স্যার? এইটা হ্যাঁ, ক্লিক করে আমি নিতেছি, যেভাবে আমরা নর্মালি এটা শেপ নেই, ক্লিক করে এইভাবে নিতেছি। এই যে এরকমও তো অনেক সময় দেখা যায়, অনেক ধরনের এফেক্ট দেখা যায় না, দেখা যায়। হতে পারে এটা একটা গ্রেডিয়েন্টও হতে পারতো, যেমন, আচ্ছা এটা গেল, এটা থাক। তারপরে যদি দেখি, আচ্ছা ব্লেন্ড দিয়ে আর কি করতে পারবেন দেখা, ব্লেন্ড দিয়ে আপনারা যেমন ধরেন এখান থেকে এটা শেপ নিলাম, অথবা
এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি। দেন আরেকটা নিয়ে আসলাম এখানে, দেন দুইটাকে সিলেক্ট করলাম, আবার এটাকে ব্লেন্ড করলাম অবজেক্ট থেকে, ব্লেন্ড মেক, দেন এখান থেকে স্পেসিফাই স্টেপসে গিয়ে দিয়ে দিলাম 1000, ওকে দিয়ে দিলাম, এরকম এটা আসলো। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করতে পারি, চলে গেলাম পেন্সিল টুল, চিনেন তো পেন্সিল টুল সবাই? পেন্সিল টুল দিয়ে আমি এটাকে এইভাবে একটা অথবা এটা স্মুথ করতে হবে, স্মুথ তো আছে। এখানে একটা লাইন নিলাম এবং এই দুইটাকে এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অবজেক্টে যাব, তারপরে আবার যাব ব্লেন্ড, তারপরে এখানে একটা দেখেন রিপ্লেস স্পাইন, এটা কিন্তু একটা স্পাইন, যেমন এখানে ক্লিক করছি যেহেতু একটা লাইন দেখাইতেছে না, এইটাকে আমরা স্পাইন বলি। আমি চাইতেছি এই স্পাইনটা এরকম করে ফেলবো, এই যেটা নিছি এইটার মতো করে। সো আমি দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর অবজেক্ট, তারপরে ব্লেন্ড, তারপরে এখানে রিপ্লেস স্পাইন দিয়ে দিলাম, এই যে, বুঝতে পারছেন? এখন আপনি চাইলে যেমন ধরেন এখানে আমাদের শেপ আছে, এটাকে সিলেক্ট করলাম, এটাকে আপনি এখন একটু বড় করে দেন, এটাকে আর একটু ছোটো করে দেন, দেন এটার গ্রেডিয়েন্টটাকে আমি একটু উল্টায় দিই, বুঝতে পারছেন? এই এফেক্টগুলো ব্লেন্ড দিয়ে ক্রিয়েট করা হয়েছে, এগুলো নিয়ে সামনে আরও ক্লাস পাবেন আপনারা। ঠিক আছে, তো আপাতত যা শুধু মনে রাখেন এগুলো। আপনি চাইলে এটাকে আরও ডিফারেন্ট স্টাইল করতে পারেন, যেমন ধরেন এটা অবশ্য আপনাদেরকে আজকে দেখানো হবে, যেমন এই শেপটাকে আমি একটু চেঞ্জ করতে চাইছি, তাহলে এখান থেকে দিয়ে দিলাম আমি জিগজ্যাগ দিয়ে দিই, জিগজ্যাগ দিয়ে এই যে আরেকটা ভাইব চলে আসছে এখন। আচ্ছা, জিগজ্যাগ যেহেতু এগুলো তো দেখানো হয় না জিগজ্যাগ, না? আচ্ছা, তাহলে এটা নিয়ে আজকেই কথা হবে। আচ্ছা, তো ব্লেন্ড নিয়ে কাজ করতে পারবেন তো? আপনি আপনার ইচ্ছা মতো ব্লেন্ড নিয়ে একটু কাজ করেন, দেখেন কি কি নতুন নতুন ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো তারপরে জি স্যার, না ব্লেন্ড দিয়ে এই যে এটা হচ্ছে টাইপোগ্রাফি, আমরা যেটা বানাইছি এগুলো হচ্ছে টাইপোগ্রাফি। এখন একটু আগে যেটা বানাইছি এটাকে টাইপোগ্রাফি, এই যে সাপের মতো এটা বানাইলাম না, এক এক সময় এক এক জিনিস বানানো যায়। ঠিক আছে, এখন আপনার ডিজাইনটা দেখে বুঝতে হবে কি ইউজ করা হয়েছে এখানে, বুঝা গেছে? যেমন ধরেন আপনি একটা শ্যাডো বানাবেন, এই যে আমি এই শেপের জন্য একটা শ্যাডো বানাবো, এখন এই শেপের জন্য শ্যাডো আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। প্রথমত আমি এটাকে সিলেক্ট করলাম, দেন চলে গেলাম, এখানে একটা অপশন আছে কি এফেক্ট থেকে চলে যাবেন এখানে স্টাইলাইজ, তারপরে কি আছে এখানে ড্রপ শ্যাডো। আমি যদি ড্রপ শ্যাডো দিই দেখেন শ্যাডো হয়ে গেছে না, শ্যাডো হয়ে গেছে, কিন্তু এই শ্যাডোটা আপনি চাইলেও অ্যাডোবি স্টকে ইউজ করতে পারবেন না, কারণ এটা রাস্টার এফেক্ট, বুঝা গেছে? সো আমাদের কি করতে হবে, শ্যাডো নিজে থেকে ক্রিয়েট করে তারপরে ইউজ করতে হবে। এখন নিজে থেকে কীভাবে ইউজ করবো, নিজে থেকে ক্রিয়েট করে ইউজ করার জন্য কয়েকটা ওয়ে আছে, একটা হচ্ছে ম্যাশ টুল, আরেকটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের ব্লেন্ড টুল, বুঝা গেছে? এবং ব্লেন্ড টুল দিয়ে কীভাবে কাজ করবেন, আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি রাখলাম, দেন এটা কালারটা দিয়ে দিলাম ব্ল্যাক, কারণ হচ্ছে শ্যাডো কীরকম হয়, ব্ল্যাক হয়। দেন আমরা আরেকটা নিয়ে গেলাম অল্টার ধরে এতটুকু পর্যন্ত, যতটুকু মধ্যে শ্যাডোটা যাবে। ঠিক আছে, দেন এটাকে আমরা চলে নিয়ে যাব নিচে, দেন আমরা এটাকে দিয়ে দিব ট্রান্সপারেন্সি 0 দিয়ে দুইটাকে আমরা সিলেক্ট করলাম, তারপরে অবজেক্ট থেকে ব্লেন্ডের শর্টকাট কি কন্ট্রোল অল্টার বি। সো আমরা এখান থেকে এই মেক দিয়ে দিলাম, দেওয়ার পর এই যে একটা স্টেপ আসছে, দেন আমরা এটাকে সিলেক্ট করে আবার ডাবল ক্লিক করলাম, প্রিভিউ থেকে আমি আরও স্টেপ বাড়াই দিলাম, ওকে দিয়ে দিলাম, দেন আমরা যেটা কপি করছিলাম এটাকে সামনে পেস্ট করে দিই, তাহলে শ্যাডো হয়ে গেছে না? বুঝতে পারছেন? তো এইভাবে শ্যাডো বানাইতে পারেন। আবার শ্যাডো চাইতেছেন আপনি কি চারিদিক দিয়ে দিবেন শ্যাডো, তাহলে চারিদিক দিয়ে শ্যাডো দেওয়ার জন্য এখানে ডিফারেন্ট কোনো কাজ করা লাগবে না, আপনি যা শুধু এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এইটাকে আপনি একটু বড় করে দেন, শেপটাকে একটু এইভাবে বড় করে দেন, তাহলে কি হয়ে গেল, এখন চারদিক দিয়ে চলে আসলো না? চলে আসলো। সো ব্লেন্ড দিয়ে আপনি শ্যাডো বানাইতে পারবেন, ড্রপ শ্যাডো ইউজ করা যাবে না, বুঝা গেছে? এই এফেক্ট থেকে ড্রপ শ্যাডো ইউজ করা যাবে না।
তারপরে যদি দেখি ইউজ করা যাবে না কখন বলছি আমি, অ্যাডোবি স্টকের জন্য। এখন আমরা কি শুধু অ্যাডোবি স্টকের জন্য কাজ করব? আমাদের তো ক্লায়েন্টের জন্য কাজ করা লাগবে। এই জন্য এখানের মধ্যে যে প্যানেলগুলো আছে এগুলো নিয়ে আমাদেরকে একটু আইডিয়া থাকতে হবে। যেমন এখানে যদি আমরা যাই, প্রথমত গেছিলাম স্টাইলাইজ, এইটাই শেষ করি। এইটা আছে ড্রপ শেডো, একটা আছে কি ফেদার। ফেদার যদি ক্লিক করি দেখেন এটা সাইডের অংশটা অনেকটা ঝাপসা হয়ে গেছে, তাই না? আমি যদি প্রিভিউটা অন করে এটাকে বাড়াই দিয়ে দেখবেন এটা আরও বাড়তেছে। বুঝতে পারছেন? এই যে একটু হালকা এইরকম ঝাপসা যদি কোনো কিছু ধরনের শেপ প্রয়োজন হয় এটা ইউজ করতে পারেন, কিন্তু এইটাও একটা রাস্টার এফেক্ট। এই যে এটা রাস্টার এফেক্ট, এইটা ঠিক আছে। তো এই ধরনের শেপ প্রয়োজন পড়লে আপনি এইখান থেকে নিতে পারেন অ্যাজ এ ক্লায়েন্টের জন্য কাজ করার ক্ষেত্রে। তারপরে যদি আরও দেখি এখানে এফেক্টে গেলাম, তারপরে স্টাইলাইজ থেকে একটা আছে কি ইনার গ্লো, আউটার গ্লো। এই দুইটা নিয়ে আপাতত কথা বলতেছি না, কারণ এই দুইটা নিয়ে আমাদের ফটোশপে কাজ আছে। ইলাস্ট্রেটর ইনার গ্লো, আউটার গ্লো কোনো কারণেই লাগতেছে না আমাদের। তারপরে এখানে রাউন্ডেড কর্নার একটা আছে কি স্ক্রিবল। রাউন্ডেড কর্নারের কাজ কি, আমরা যদি এখানে মধ্যে এটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর এফেক্টে গেলাম, স্টাইলাইজ, তারপরে আছে কি রাউন্ডেড কর্নার, এইটা দিলাম। দেওয়ার পর প্রিভিউটা অন রেখে যদি আপনি এটাকে রাউন্ড করেন দেখবেন কর্নারগুলো কি হইতেছে, রাউন্ড হইতেছে। আমরা যখন আগে কাজ করছি CS6-এ তখন কিন্তু এইরকম কোনো অপশন ছিল না। এই যে এই রাউন্ড করার অপশনগুলো ছিল না, আমাদের ওইখান থেকে রাউন্ড করা লাগতো। কিন্তু এখন আমাদের কি এইটা লাগবে, রাউন্ড করার এটা এখন আর লাগবে না। সো এটা সমস্যা নাই তেমন একটা, এটা দিয়ে কাজ নাই। তারপরে একটা কি আছে স্ক্রিবল দিলাম, দেখেন একটা ব্যাকগ্রাউন্ড এফেক্টের মতো ক্রিয়েট করে হয়ে গেছে। ধরেন এই ধরনের টেক্সচার টাইপের কোনো কিছু প্রয়োজন পড়লে আপনি এটা বানাইতে পারেন। এখানে আছে ডিফল্ট সেটিংসে, আপনি ধরেন এটাকে এই যে লুজ আছে, তারপরে এখানে স্কেচ আছে, এই যে ডিফারেন্ট বানাইতে পারেন। প্লাস এইগুলার ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন এটার ভেরিয়েশন যদি আপনি বাড়াইতে চান, এই যে বাড়তেছে। তারপরে এখানে স্ট্রোক উইথ, মানে স্ট্রোকের যে উইথটা আছে এটা যদি বাড়াইতে চান এই যে বাড়বে, কমাইতে চাইলে কমবে। এখান থেকে কমাই দিলাম, এই যে কমে গেছে, বাড়াইলে আরও বাড়তেছে। তো এইরকম অনেক সময় আপনারা পাবেন। কার্ভ করতে চান, একটু কার্ভ করে দিতে চাইছেন, এই যে কার্ভ হয়ে যেতেছে, এগুলা এই যে কার্ভ হয়ে যেতেছে। ভেরিয়েশন দিবেন, আরও ডিফারেন্ট ভেরিয়েশন নিয়ে আসতে পারবেন। সো এই স্পেসিং দিলে স্পেসিং বাড়াইতে পারবেন, স্পেসিং কমাইতে পারবেন। এই যে স্পেসিং কমে গেছে। সো এই ধরনের অনেক সময় পাবেন আপনি ব্যাকগ্রাউন্ড টেক্সচার পাওয়া যায় না এরকম। সো এইটা বানানোর জন্য আমরা এটা ইউজ করতে পারি। তারপরে এখান থেকে এফেক্ট থেকে এটা বোঝা গেল এই স্ক্রিবলের কাজ। তারপরে আমরা চলে যাই আরেকটা আছে, এগুলো একটু খেয়াল রাখেন। এগুলো নিয়ে কিন্তু এখন আপাতত কোনো হোমওয়ার্ক নাই, বুঝা গেছে? কারণ আজকে প্রবলেম সলভিং ক্লাস, আজকে কয়েকটা জিনিস যেগুলো দিয়ে দিব এগুলো কাজ করবেন, কিন্তু এইখান থেকে তেমন একটা হোমওয়ার্ক নাই, এগুলোকে আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। তারপরে যদি দেখি এখানের মধ্যে উপরে একটা আছে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মের মধ্যে আমরা যদি এখান থেকে প্রথম আছে কি ফ্রি ডিস্টর্ট, এটাতে সিলেক্ট করি, তাহলে দেখেন এরকম একটা বাউন্ডিং বক্স আসছে, যেটাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন আমি এটাকে এইভাবে চেঞ্জ করে দিয়ে ওকে দিয়ে দিলাম, তাহলে এটাও এরকম হয়ে গেল। তো এটা কি আমাদের এখান থেকে করার কোনো প্রয়োজন আছে? তেমন একটা প্রয়োজন নাই। তারপরে যদি যাই এখানে এফেক্ট, তারপরে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপরে একটা কি আছে পাকার অ্যান্ড বোল্টে গেলাম। যাওয়ার পর প্রিভিউটা অন রেখে একটু এটাকে বড় করে দিই, কি হয়ে গেল, একটা ফুল হয়ে গেল না? এই যে আরও বাড়াই দিই। এইটা আমরা পজিটিভলি দিছি, এখন নেগেটিভলি দিই। এক এক সময় এক একটা রেজাল্ট দিচ্ছে না। এখন এইটা দিছে যা শুধু এই ইলিপসের ক্ষেত্রে। ইলিপসের পয়েন্ট এখানে কয়টা আছে? 4টা পয়েন্ট আছে। আমি সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাতে গেলাম, দেন আমরা এখান থেকে দিয়ে দিলাম অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। তাইলে আরও কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছে। যদি দেখি এটা অ্যাড করলো কিনা, এই যে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছে না, অনেকগুলো অ্যাড করছে। তারপরে এফেক্টে যাই, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপরে আমরা গেলাম পাকার অ্যান্ড বোল্ড। যাওয়ার পর এখন যদি আমি এটাকে বাড়াই দিই, বুঝতে পারছেন? অ্যাঙ্কর পয়েন্ট যদি আরো কমাই দিতেন তাহলে আরেকটা রেজাল্ট আসতো। এখন অ্যাঙ্কর পয়েন্ট আছে 4টা, কন্ট্রোল শিফট জেড দিলাম, এখন এতটুকুলো আছে। অবজেক্টে গেলাম, তারপরে পাকার অ্যান্ড বোল্টে দিই, এখন দেখেন আরেকটা রেজাল্ট। না স্যার, শর্টকাট নাই এখানে। আচ্ছা, এটা গেল। এখন আমরা যেটা বানাইছি কি দিয়ে বানাইছি? ইলিপস দিয়ে না? আমরা চলে গেলাম এখান থেকে, যা শুধু একটা
স্কোয়ার নিয়ে, দেন এফেক্টে গেলাম, দেন আবার গেলাম পাকার এন্ড বোল্টে, তারপরে আমি আবার বাড়াই দিই। এইগুলা এখন বানাইতে পারবেন না ইজিলি। এই যে যত ডিফারেন্ট শেপ নেবেন তত ডিফারেন্ট এখানে একটা রেজাল্ট দিবে আপনাকে। এই যে এই হচ্ছে পাকার এন্ড বোল্টের কাজ। তারপরে আবার এফেক্টে যাই, এখান থেকে ট্রান্সফর্ম, তারপরে আরেকটা কি আছে রাফেনটা দিলাম, দেওয়ার পর দেখেন সাইডেরগুলো একটু রাফ করে দিছে। এই যে একটা কাগজ ছিঁড়ে গেলে যেরকম একটা ভাইব আসে এইভাবে চলে আসতেছে। সো আপনার এটাকে রিলেটিভ আছে, আপনি অ্যাবসোলিউট দিলে এই যে এরকম চলে আসবে, আর একটু ডিটেলস চলে আসবে। এই যে আর একটু ডিটেলস যদি স্মুথ রাখে, এগুলো কর্নার আকারে হয়েছে, আপনি যদি স্মুথ দিয়ে দেন তাহলে আর একটু স্মুথ চলে আসবে। ওকে দিয়ে দেন, একটু চেক করে দেখেন এটা, এই যে এরকম একটা ভাইব চলে আসছে। এখন এটা ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে একবার এটাকে এক্সপান্ড করে তারপরে ইউজ করতে হবে। এই যে এরকম যদি কোনো ভাইব প্রয়োজন হয়, মনে করেন ডিজাইনের এক সাইড আপনি এরকম রাখবেন, এক সাইডটা এরকম রাখবেন, দেন এখানে ধরেন আপনি কোনো কিছু লিখবেন। আচ্ছা, এইটা দিলাম। এখন আমাকে কোয়েশ্চেন কে করছিলেন ম্যাশ টুলের ব্যবহার, তাই না? ধরুন এইটা আপনি এইভাবে রাখবেন, একটা সাইড এরকম রাখবেন, এইটার ভিতরে আপনি চাইতেছেন ছবি অ্যাড করতে, ঠিক আছে? এরকম শেপ থাকবে কিন্তু ছবি থাকবে এটার ভিতরে, তাও পারবেন যদি আপনি আমি এটাকে এইভাবে নিয়ে আসলাম এদিক দিয়ে, এটার প্রয়োজন নাই। কালারগুলোকে একটু ডিফারেন্ট দিয়ে দিই, যেমন এখানের মধ্যে আমরা এই কালারটা ইউজ করেছি, তো এটাকে আমরা এই কালারটা দিয়ে দিলাম, এটাকে একটু গ্রে কালার দিয়ে দিই, এটা দিয়ে দিলাম। দেন ছবি নিয়ে আসে একটা ফাইল, তারপরে প্লেস, দেন এটা ছবি নিয়ে আসলাম গ্রাফিক ডিজাইন রিলেটেড। যদি দেখি এখানের মধ্যে কী দেওয়া যায়, গ্রাফিক ডিজাইন রিলেটেড তো সবাই জানো। দেন এই ছবিটাকে সিলেক্ট করে এখানে দিয়ে Ctrl+7, এই যে এরকম চলে আসলো। আবার আরও কিছু এফেক্ট চলে আসতে পারে এরকমভাবে। কোনটা স্যার? এই যে এই বাইরের অংশগুলা? আচ্ছা, এইগুলো আমরা পরে কাটবো না, আপাতত দেখেন কি করতেছি এখানে। তারপরে যদি দেখি এখানের মধ্যে ম্যাশ টুলের ব্যবহার বলছিলেন, ম্যাশ টুলের ব্যবহার যদি দেখি এখানের মধ্যে, ধরেন আমি এটাকে শেপটা থাকবে এত বড়, তাই না? আমরা এত বড় রাখবো শেপটা। এখন এই শেপটা আমি একটা কপি এখানে নিয়ে আসলাম, এটা কালার দিয়ে দিলাম হোয়াইট, দিয়ে আমরা এই ম্যাশ টুলে গেলাম। ম্যাশ টুল কি লাস্ট ক্লাসে কিছু দেখাইছিলাম না? যেমন আমি এখান থেকে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, প্রত্যেকটার মধ্যে আমি ডিফারেন্ট কালার দিতে পারবো, ডিফারেন্ট কালার দিতে পারবো। যেমন ধরেন এখান থেকে আমি এতটুকু নিলাম, এটা কালারটা একটু ডার্ক করে দিই, দেন যদি আবার সিলেক্ট করলাম, দেন আমরা ম্যাশ টুল থেকে
এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এখানে চারটা। দেন এটাকে আমরা সিলেক্ট করে একটা কালার দিয়ে দিলাম। এটার কালার হবে একটু ডার্ক, না এটা হোয়াইটই দিই। এটা বেশি ডার্ক হয়ে গেছে। দেন যদি আমরা এটাকে এখানে নিয়ে যাই আর্টবোর্ডের মাঝখানে, দেন এটাকে দিয়ে দিলাম ট্রান্সপারেন্সি থেকে মাল্টিপ্লাই। এখন এটা খেয়াল করেন এখানের মধ্যে একটু ভাঁজ হয়ে গেছে না লেখাটা, এরকম হয়ে গেছে। তারপরে আবার এটাকে আরও এডিট করতে হবে। এটা সিলেক্ট করলাম, চলে গেলাম এখান থেকে উইড টুলে। এই যে উইড টুল না দিয়ে আমরা এইটাই ইউজ করতে পারি, র্যাপ টুল। দেন এটা একটু বড় করে দিই, দেন আমরা এইটাকে একটু বাঁকা করে দিই, এটাকে একটু এইভাবে বাঁকা করে দিই। বুঝতে পারছেন মেশ টুলের কাজ? দেন এখানের মধ্যে এইভাবে আমরা ডিজাইনের সময়, এগুলো ডিজাইনের সময় কাজে লাগবে, আমরা যা শুধু উদাহরণ দেখাইতেছি। তারপরে যদি দেখি এখানের মধ্যে আমি আরেকটা শেপ নিই, নেওয়ার পর এখানের মধ্যে আবার চলে গেলাম এফেক্টে, তারপরে ডিস্টর্ট ট্রান্সফর্ম। আর একটু আগে দেখছি কোনটা, রাফেন। এখন আরেকটা কি আছে, ট্রান্সফর্ম। ট্রান্সফর্মটা একটু পরে আসি। এখানে আছে টুইক, টুইকে যাই, যাওয়ার পর ধরেন একটু ডিফারেন্ট এলোমেলো টাইপের কোনো শেপ যদি প্রয়োজন পড়ে, যেটা এখন পর্যন্ত আমার কোনো কাজে আসে নাই, ঠিক আছে, এটা কাজে লাগবে। একটা কাজে লাগতে পারে, সেটা হচ্ছে গিয়ে আলাদিনের চাদর, না আরও ভালো কাজে লাগানো যাবে। যদি দেখি একটা স্টার নেই, আমি এখান থেকে একটা স্টার নিলাম, নেওয়ার পর এটাকে একটু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, সেন্টার গ্রেডিয়েন্ট। দেন এইখান থেকে আমরা একটা কালার দিয়ে দিলাম, এইটাই রাখি। দেন এটাকে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পর এটাকে একটু এভাবে ছোটো করে দিলাম। দুইটাকেই সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে দিয়ে দিলাম ব্লেন্ড, মেক। তারপরে এখান থেকে দিয়ে দিলাম প্রিভিউ থেকে স্পেসিফাইড স্টেপস, বাড়ায় দিই এরকমভাবে। এখনও তো কোনো কিছু বোঝা হইতেছে না কী হইতেছে, তাই না? সবগুলোকে সিলেক্ট করলাম, চলে গেলাম এখান থেকে এফেক্ট, তারপরে ট্রান্সফর্ম, তারপরে এখানে দেখছি কি টুইক, এখানে দিলাম। দেন এটাকে একটু আচ্ছা, এটা কি হয়েছে জানি না নিজেও, ঠিক আছে, কিন্তু এরকম রেজাল্ট আমি আশা করি নাই। এর চেয়ে ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল। জি স্যার, না মেশ টুল স্ট্রোকে ব্যবহার করা যাবে না। জি স্যার, ফিলে। এখন আপনারা যাই সেটা ভেবে নেন, ঠিক আছে। আমি এটা আশা করি নাই এই রেজাল্ট দিবে। আচ্ছা, এখানের মধ্যে আমরা এখন যেটা ইউজ করছিলাম এটা কি, টুইক, টুইস্ট না। এখন যাবো টুইস্টে, দেখি টুইস্ট কী করে দেখায় আমাদেরকে। এফেক্টে গেলাম, তারপর এখান থেকে দিয়ে দিলাম টুইস্ট। দেওয়ার পর এটাকে যদি আমি এখন বাড়ায় দিই, কোনো লাভ আছে?
কারণ এটা এখান থেকে একটা নির্দিষ্ট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে, এটা নিজেই তো একটা সার্কেল, তাই না? এক্ষেত্রে এখানে কোনো কাজ হবে না, আমাদেরকে নিয়ে আসতে হবে একটা রেক্টেঙ্গল বা অন্য কোনো ধরনের শেপ। সো এই শেপটা নিয়ে আসলাম, দেন এফেক্টে গেলাম, এখান থেকে টুইস্ট দিলাম, প্রিভিউটা অন করে এখন যদি এটাকে বাড়ায় দিই, বুঝতে পারছেন? আচ্ছা, সো এই শেপটা যদি এখন আপনার বানাইতে যান পেন টুল দিয়ে, এটা সম্ভব না। তারপরে আরেকটা শেপ নেই, দেন একটু সাইলেন্ট সবাই। তারপর এখানে কি আছে, জিগজ্যাগ। জিগজ্যাগের কাজ কি? যেমন ধরেন আমরা অনেক সময় ডিজাইনে দেখতেছি যে একটু ঢেউয়ের মতো একটা শেপ চলে আসছে খুব স্মুথলি। এই ক্ষেত্রে যদি আমি এখানে মধ্যে একটা শেপ নেই, ধরেন এখানে একটা শেপ নিলাম, নেওয়ার পর এটা একটা সলিড কালারই রাখি, এখান থেকে একটা কালার নিয়ে নিই, অথবা এই কালারটাই রাখি। দেন আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে গেলাম, এফেক্ট থেকে আমরা চলে গেলাম এখান থেকে জিগজ্যাগ। দেন আপনি এটাকে একটু বাড়ায় দেন, একটু ঢেউয়ের মধ্যে চলে আসছে না? কিন্তু এটা আছে এখন কর্নারে, আমি দিয়ে দিলাম স্মুথ, তাহলে এটা স্মুথ আকারে চলে আসছে, বুঝতে পারছেন? দেন যদি আপনি এইগুলাকে বাড়াইতে চান, রাউন্ডনেসটাকে বাড়াইতে চান, এই যে বাড়াইতেও পারেন কমাইতে পারেন, রিলেটিভসে দিলে আরেকটু চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাবসোলিউট রাখবেন, অ্যাবসোলিউট রেখে তারপর আপনি এটাকে বাড়ান কমান, যেমন এতটুকু রাখেন, রাখার পর ওকে দিয়ে দেন। এখন এই শেপটা একেবারে পারফেক্ট হয়েছে, এই যে সবগুলো রাউন্ড ঠিক আছে না? ঠিক আছে। এরকম যদি পারফেক্টলি কোনো রাউন্ড নিতে চান তাহলে আপনি এইভাবে নিতে পারেন। এবং এটাকে এভাবে রাখা যাবে না, কি করতে হবে, অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে। এর কারণ কি, দেখেন এখানে আমাদের বাউন্ডিং বক্স দুইটা দেখাইতেছে, দুইটা না? আমাদেরকে অবশ্যই বাউন্ডিং বক্সটা ফিক্স করতে হবে, এই জন্য এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে দেন, এখন ঠিক হয়ে গেল। বুঝা গেছে? আচ্ছা, তারপরে এখান থেকে ট্রান্সফর্ম ডিস্টোর, তারপরে জিগজ্যাগ তো চলে গেল। তারপরে এখন যদি দেখি আমরা কনভার্ট শেপ, এগুলো আপাতত লাগবে না, পাথফাইন্ডার লাগবে না, স্টাইলাইজ, ওয়াপ। আচ্ছা, এই যে অপশনগুলো, এইগুলো দেখছিলাম কিনা দেখেন তো, মনে আছে এগুলা? হ্যাঁ, এইগুলাই। তারপরে যদি আমরা এখান থেকে দেখি এফেক্ট গ্যালারির কাজ কি। এফেক্ট গ্যালারির কাজ হচ্ছে গিয়ে, যেমন আপনি চাইছেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে ডিফারেন্ট একটা টেক্সচার দিবেন, এটা আমি আপাতত লক রাখলাম, এবং এইটাকে আমি নিয়ে আসলাম অ্যালাইনে, এইখান থেকে নিয়ে আসার পর এটাকে আমি নিচে নিয়ে যাই, এখন এইটার মধ্যে আমরা টেক্সচার দিব। তো টেক্সচারের জন্য আমরা আবার গেলাম এফেক্টে, তারপর এখান থেকে দেখেন আর এই অনেকগুলো ধরনের টেক্সচার আছে, আমরা এখান থেকে দিয়ে দিলাম ধরেন ফিল্ম গ্রেইন, দেওয়ার পর দেখেন এই ধরনের একটা টেক্সচার চলে আসছে। আপনি টেক্সচার বদলায় দিবেন, তাহলে আমরা দিয়ে দিলাম এইটা এগুলো বদলানোর পর আপনাকে অবশ্যই এখান থেকে স্ট্রোক সাইজ এগুলোকে চেঞ্জ করতে হবে, এই যে চেঞ্জ করে তারপরে আপনাকে এগুলোকে ইউজ করতে হবে। যেমন প্লাস্টিক দিবেন, সো আমরা এখান থেকে দিয়ে দিলাম এটাকে, দিয়ে আমরা এটা একটু চেঞ্জ করে দিই, এই যে ডিফারেন্ট। এখন এই ডিফারেন্টটা কখন বেশি বোঝা যাবে, যখন আপনি যে এগুলাকে একটু চেঞ্জ করবেন, প্লাস এটার মধ্যে যখন আপনি একটু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন। যেমন এটা এখন এটা কি আছে, সলিড কালার, সলিড কালারে টেক্সচারটা তেমন একটা ভিজিবল হয় না। এই ক্ষেত্রে আমি একটা কাজ করি, এখানের মধ্যে আমি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিই, গ্রেডিয়েন্টটাকে এইভাবে দিয়ে আমরা এটাকে এইভাবে দিয়ে দিলাম। দেন যদি আমি এখান থেকে এফেক্টে যাই, তারপরে দিয়ে দিলাম আমরা এখান থেকে ফিল্ম গ্রেইন, একটু ভালো একটা ভিউ আসতেছে। তো আমরা এখান থেকে যদি গ্রেইনটাকে একটু বাড়াই দিই, এই যে। কিন্তু এগুলো কিন্তু আপনি ক্লায়েন্টের কাছে ইউজ করতে পারবেন, কিন্তু কোনো কারণে অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রি পিক এইগুলোর ক্ষেত্রে এগুলো ইউজ করা যাবে না, কারণ এগুলো হচ্ছে রাস্টার এফেক্ট। বুঝা গেছে? সো এখান থেকে আপনারা চেঞ্জ করে করে দেখবেন কোনটা কী কাজ করতেছে। যেমন এটা একটা কাজ করলো, তারপরে আমরা যদি এখানে আরও দেখি, এখানে আছে পিক্সেল 8 গেলাম, যাওয়ার পর দিয়ে দিলাম আমি ক্রিস্টালাইজ। দেন যদি আমি দেখি এখানের মধ্যে একটু বাড়াই দিই সেলগুলোকে, এই যে এরকম এফেক্ট অনেক সময় দেখা যায় না? ওকে দিয়ে দেন, এই যে এরকম চলে আসছে। আপনি আরও ডিফারেন্ট লুক পাবেন যখন এটার মধ্যে কালারটা একটু ডিফারেন্ট চলে আসবে। আমি এখানে একটু ব্ল্যাক টাইপের দিয়ে দিলাম কালারটা। ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি আপনি ক্লায়েন্টের জন্য কাজ করেন তাহলে ইউজ করতে পারবেন। অ্যাডোবি স্টক, শাটার স্টক এগুলোর জন্য আমরা এগুলো ইউজ করব না। এক্সপান্ড করে দিয়ে দিতে পারবেন, সমস্যা নাই, কিন্তু এটা এক্সপান্ড করলে ফাইলটা অনেক ভারী হয়ে যায়, কারণ ওইখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া থাকবে, এর বাইরে আপনি ইউজ করতে পারবেন না।
স্টাইলাইজ দিলাম। এখন আর একটু ডিফারেন্ট ভিউ পাবেন এখানে, এই যে এরকম একটা ভিউ যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা এখান থেকে নিতে পারেন। তারপরে এখানে আসে, দেখলাম টেক্সচারও এখানে আমাদের সেম কাজই করে। এই যে এই টাইপের টেক্সচার যদি প্রয়োজন পড়ে আপনারা এখান থেকে ওকে দিয়ে এই যে টেক্সচারটা বানায় ফেলছে। এরকম টেক্সচার যদি কোনো সময় ব্যাকগ্রাউন্ডে লাগে আপনারা এটা ইউজ করতে পারেন অ্যাজ এ রাস্টার, এটা কোনো ভেক্টর না। আচ্ছা, তারপরে এখানের মধ্যে আরেকটা বাকি ছিল এই যে ট্রান্সফর্মের কাজ কি? ট্রান্সফর্মের কাজ হচ্ছে কি, যেমন ধরেন আপনি একটা লাইন টুল নিছেন, লাইন টুলটাকে আমি একটু বড় করে দিই, বড় করে দিয়ে এটাকে সিলেক্ট করলাম, তারপরে এটাকে দিয়ে দিলাম এইটা। দেন এফেক্ট থেকে আমরা দেখছিলাম একটা আছে জিগজ্যাগ, এইটা দিয়ে দিলাম। দেন জিগজ্যাগটাকে একটু বাড়ায় দিই, এইটাকে দিয়ে দিলাম স্মুথ, ওকে দিয়ে দিলাম। তো এটা একটা স্ট্রোক, তাই না? এটাকে সিলেক্ট করলাম, দেন আবার চলে গেলাম এফেক্টে, ট্রান্সফর্ম। এই যে ট্রান্সফর্মে যাওয়ার পর আমরা এখান থেকে এগুলোকে চেঞ্জ করতে পারি। যেমন এটাকে আমরা ঘুরাইতে পারি, এই যে এখান থেকে ঘুরাইতেছি, ঘুরতেছে না? ঘুরতেছে, কিন্তু একটাই কি বারবার ঘুরতেছে, এখানের মধ্যে আর কোনো শেপ নাই। আপনি যদি বলে দেন কয়টা কপি ঘুরবে, তাইলে এখানের মধ্যে কপি কয়টা দেওয়া আছে? 0। আমি বললাম এখানেতে সে 5টা কপি ঘুরবে বা 10টা, হয়ে গেল না? এখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে আপনি যা শুধু বলে দেন, ঠিক আছে? তো আমরা এটাকে এভাবেই রাখলাম। দেন আপনি যদি এখন ওকে দিয়ে দেন, এখানে এখনও কিন্তু একটাই স্ট্রোক আছে, ঠিক আছে? এই একটাকে আপনি যদি এখন একটু ছোটো করে দেন, যেমন এটাকে আমি একটু ছোটো করে দিলাম, স্ট্রোকটাকে ছোটো করতেছি, যে সবগুলো একসাথে ছোটো হইতেছে। একটাকে যদি একটু বড় করেন, সবগুলা বড় হইতেছে, বুঝতে পারছেন? এইটা হচ্ছে আপনার ট্রান্সফর্মের কাজ। ট্রান্সফর্ম দিয়ে আরও বিভিন্ন ধরনের কাজ করা যায়। যেমন ধরেন আমি একটা ইলিপস নিলাম, নেওয়ার পর এটাকে আমি অবজেক্ট থেকে আরও কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি। সিলেক্ট করলাম অবজেক্ট থেকে, তারপরে পাথ, তারপরে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি এখান থেকে এফেক্টে গেলাম, তারপরে এখানে দিয়ে দিলাম আমরা পাকার অ্যান্ড বোল্ড দিয়ে এটাকে একটু বাড়ায় দিই। ধরেন এতটুকুই রাখলাম। রাখার পর এইটাকে আমি এক্সপান্ড করে দিলাম, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এখন পর্যন্ত যা যা টুলস ইউজ করছি সবগুলো ইউজ করতেছি এইখানে। দেন এটাকে সিলেক্ট করে আমরা চলে গেলাম এখান থেকে গ্রেডিয়েন্টে। দেন গ্রেডিয়েন্টটাকে একটু চেঞ্জ করে দিই, এখানে দিয়ে দিলাম একটা কালার। এইটা দিয়ে দিলাম। দেন এইটাকে নিয়ে গেলাম এখন আমরা ট্রান্সফর্মে, অবজেক্ট থেকে এফেক্টে, অবজেক্ট না এটা এফেক্টে আছে, দেন আমরা ট্রান্সফর্মে নিয়ে গেলাম। যাওয়ার পর আমি এখন বলে দিব তাদের আগে কী করছি, ঘুরাইছি এটাকে, তাই না? আপনি চাইলে এটাকে স্কেল করতে পারবেন। স্কেল মানে কি? বড় করা, ছোটো করাকে কী বলি আমরা? স্কেল করা। তারপর মুভও করতে পারবেন। তাহলে আমরা এটাকে স্কেল করব। এখান থেকে যদি স্কেল করে প্রিভিউটা অন করে দেখেন 100% দেওয়া আছে। আমি যদি বড় করি, এটা হরিজন্টালি বড় হইতেছে, তো আমরা হরিজন্টালি দিয়ে দিলাম, আমরা এটাকে 130 বা এরকম দিয়ে দিলাম। তাহলে এটা একদিক দিয়ে একটু বেশি বড় হয়ে গেছে না? তাহলে ভার্টিক্যালিও একটা দিয়ে দিলাম কত, 130, এতটুকু দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যদি আপনি চান এটাকে ঘুরাইতেও পারবেন। যেমন আমি এখান থেকে অ্যাঙ্গেলটাকে এইভাবে দিয়ে দিলাম, এটাকে দিয়ে দিলাম, ঘুরাই দিলাম এতটুকু পর্যন্ত, ঘুরে গেল। দেন আমি যদি এখন তাকে বলি কয়েকটা কপি ঘুরবে, তাইলে ওকে দিয়ে দিলাম, কি হয়ে গেছে একটা, বোঝা গেছে? এগুলো বানাইতে পারবেন না? বানাইতে পারবে না। এখানের মধ্যে আমি একটা বানাইছি, আরও ডিফারেন্ট জিনিস আপনাদেরকে বানাইতে হবে, ঠিক আছে? আবার সবাই এটা বানায় নিয়ে আইসেন না, ঠিক আছে? আপনারা যা ইচ্ছা দেখেন, একটু চিন্তা করে কী বানায়। যেমন এইটা একটা এফেক্ট হয়েছে, যদি আমি এখানের মধ্যে আরেকটা এফেক্ট ক্রিয়েট করতে চাই, তাহলে এখন আমি যদি আবার এফেক্টে যাই, ট্রান্সফর্মার ডিস্টোর্টে যাই, আবার যদি ট্রান্সফর্মে যাই, তারা বলবে নতুনভাবে আমি এটার উপরে এফেক্টটা অ্যাপ্লাই করব। কিন্তু আমি চাচ্ছি আবার নতুন করে শুরু করব, ঠিক আছে? তাইলে এখান থেকে আমরা ক্যান্সেল দিয়ে দিব।
ক্যান্সেল দিয়ে এখানে যা যা ইউজ করছি সব কিছু আমরা পেয়ে যাবো। এখানে একটা প্যানেল আছে, নাম হচ্ছে গিয়ে অ্যাপিয়ারেন্স। এখানে দেখেন একটা নিচে যান, তারপরে দেখেন এখানের মধ্যে আছে এটা অপশনটা কোথায়, এই যে ট্রান্সফর্ম দেখছেন। এখানে যদি যাই তাহলে আমরা যে যে জিনিসগুলো অ্যাপ্লাই করছি এগুলো দেখাইতেছি এখানে, বুঝে গেছে। এখন আপনি চাইলে এগুলোকে আরেকটু মুভ করতে পারেন। যেমন এখান থেকে আমি যদি এটাকে অ্যাঙ্গেলটাকে আরেকটু ঘুরাই দিই, এটাকে এই যে আরেকটু ঘুরে আরেকটু ডিফারেন্ট একটা হয়ে গেছে না। তো আপনি চেঞ্জ করে দেখেন এখানের মধ্যে এই যে ডিফারেন্ট হয়ে গেছে একটু, এই যে এটা আরেকটু ডিফারেন্ট লুক হয়ে গেছে। আপনি জানেন এগুলোকে একটু মুভ করবেন, একটু মুভ করেন, বুঝতে পারছেন। এটা গেল। এখন আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ধরেন আপনি একটা লেখার মধ্যে, যেমন আমরা এখানে লিখছি গ্রাফিক ডিজাইন, এই গ্রাফিক ডিজাইনের মধ্যে আপনি চাচ্ছেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, তাহলে কীভাবে অ্যাপ্লাই করবেন। এটার মধ্যে গ্রেডিয়েন্টে গেলাম, এখানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই হয়েছে না। এইভাবে গ্রেডিয়েন্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান তাইলে আমি সোয়াস থেকে এই গ্রেডিয়েন্টটাকে আগে সেভ রেখে দিই। যেমন ওকে, দেন এখানে যাবেন, এই টেক্সটটা সিলেক্ট করবেন। যদি টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ইউজ করতে হবে এই অ্যাপিয়ারেন্স প্যানেলটা। এবং অ্যাপিয়ারেন্স প্যানেলটা একটু ভালো করে বোঝার ট্রাই করেন। এখানের মধ্যে কালার দেওয়া আছে, এর মধ্যে দেখা যাচ্ছে টাইপের মধ্যে এখানে কি দেওয়া আছে, হোয়াইট কালার। আমাদের আসলে কালার দেওয়া আছে কি ইয়েলো, কিন্তু আমি এখানের মধ্যে কালার চাচ্ছি নতুন একটা কালার দিব, যেটা হবে গ্রেডিয়েন্ট। এই জন্য আমরা দিয়ে দিব একটা নতুন একটা ফিল। যেমন এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে গিয়ে স্ট্রোক। আপনি কি অ্যাড করতে যাচ্ছেন, ফিল অ্যাড করতে যাচ্ছেন। সো আমি এখান থেকে ফিল এটা ক্লিক করলাম, এখন নতুন একটা ফিল আসছে, এই যে কি আসছে, ব্ল্যাক। আমরা ব্ল্যাক না দিয়ে এখানের মধ্যে অলরেডি কিন্তু একটা গ্রেডিয়েন্ট দিছিলাম না, আমি সেভ করছিলাম, এইটাকে দিয়ে দিলাম। এখন এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে ফেলছে। আপনি যাচ্ছেন আপনার মতো করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, তাহলে এই অ্যাপিয়ারেন্সে থাকা অবস্থায় দেন আপনি গ্রেডিয়েন্টে যান, যাওয়ার পর আপনি গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করতে পারবেন, বুঝে গেছে। যেমন আমি এটাকে এইখান থেকে এইভাবে দিয়ে দিলাম, এটাকে একটু ঘুরাই দিলাম, অথবা এইভাবে থাকলো। দেন আমাদেরকে আবার অ্যাপিয়ারেন্সে যাওয়া লাগবে, অবশ্যই এটা সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় আপনি এইভাবে গ্রেডিয়েন্ট দিতে পারেন। এখন আপনি যাচ্ছেন এটার বাইরে একটা স্ট্রোক দিবেন, তাহলে স্ট্রোক দেওয়ার জন্য আমরা কি অ্যাড করতে হবে, এখানে স্ট্রোক অ্যাড করলাম। স্ট্রোকের কালারটা দিবেন হোয়াইট, আমি দিয়ে দিলাম এখানে হোয়াইট। এই যে এরকমভাবে স্ট্রোক অ্যাড করা দিতেছে। আপনি যাচ্ছেন স্ট্রোকটাকে আরেকটু বড় করবেন, তাহলে স্ট্রোক বড় করার জন্য আমাদেরকে এখানের মধ্যে এইভাবে স্ট্রোক বড় করা যায় না, বড় করা যায়। কিন্তু আমি স্ট্রোক এভাবে বড় না করে আমি চাচ্ছি এইটাকে এই স্ট্রোক এবং ফিলের মধ্যে একটা গ্যাপ দিব, বুঝতে পারছেন। তাহলে আমরা কি করতে পারি, এই স্ট্রোক এবং ফিল্ডের মধ্যে গ্যাপ করতে হলে স্ট্রোকটাকে আরেকটু বড় করতে হবে, মানে একটু গ্যাপ দিতে হবে। এই জন্য আমরা এখান থেকে চলে গেলাম এফএক্সে। যাওয়ার পর আমরা একটা শেপকে সমানভাবে বড় করার জন্য কি ইউজ করছি, অফসেট পাথ, মনে আছে অফসেট পাথ। তো আমরা এখান থেকে এফএক্সে গেলাম, যাওয়ার পর এখানে চলে গেলাম পাথ, তারপর একটা অপশন আছে কি অফসেট পাথ। দেন দেখেন একটু বড় হয়ে চলে আসছে না, চলে আসছে। আপনি চাচ্ছেন আর একটু বড় করবেন, এতটুকু রাখবেন, অথবা আমরা এতটুকু রাখি। রাখার পর এই কর্নার না রেখে আপনি যাচ্ছেন রাউন্ড রাখবেন, তাহলে আমরা দিয়ে দিলাম এখানে রাউন্ড। এই যে একটু রাউন্ড হয়ে গেছে না, রাউন্ড হয়ে গেছে। দেন আমি ওকে দিয়ে দিলাম। কিন্তু ঝামেলা হচ্ছে কি এই একটার উপর আরেকটা চলে আসছে না। আর তাইলে আমরা একটা কাজ করতে পারি, আবার চলে গেলাম এফএক্সে, স্ট্রোকে ক্লিক থাকা অবস্থায়। দেন আমরা এখান থেকে একটা আছে পাথ ফাইন্ডার, দেন এখানে দিয়ে দিলাম অ্যাড। তাহলে সবগুলা কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এখন এখানে লেখা আছে গ্রাফিক, আপনি এখানের মধ্যে যাই লিখেন এইটার মতো করে হয়ে যাবে, এই যে এডিটেবল, বুঝতে পারছেন। আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি চাচ্ছেন এইটার নিচে বা এই 2285 লেখাটার নিচে একটা শেপ দিবেন, তাহলে আমরা এখানে দিলাম এই ফিল্টার নিচে ক্লিক করে একটা শেপ দিয়ে দিলাম। এবং যেটা উপরে আছে এটা দেখাইতেছে, যেটা নিচে এখানের মধ্যে এই সিরিয়াল অনুযায়ী এখানে আছে, নিচেরটা নিচেই আছে। সো আমরা নিচেরটার মধ্যে একটা কালার দিয়ে দিব হোয়াইট। হোয়াইট দেওয়ার পর এখন নিচেরটাকে দেখা যাইতেছে, কারণ সমান সমান, এই জন্য আমরা কি করতে পারি, এটাকে একটু অফসেট পাথ করে দিতে পারি। অফসেট পাথ করে এটাকে আরেকটু বড় করে দিই, অথবা আরেকটু ছোটো করে দিই। ধরেন আমরা এতটুকুই রাখবো এবং এটাকে আমরা রাউন্ড রাখবো, রাউন্ড রেখে দিলাম। দেন এটাকে যদি আমরা ওকে দিয়ে দিই, দেন আমি চাচ্ছি এই যে 2285 লেখাটার মধ্যে একটা শ্যাডো দিব, এটা সিলেক্ট করলাম, এফএক্সে গেলাম, তারপর এখানে দিয়ে দিলাম স্টাইলাইজ, তারপরে ড্রপ শ্যাডো। শ্যাডোটাকে একটু কমায় দেন, যেমন আমরা এখান থেকে অফসেটগুলো একটু কমায় দিলে একটু বেটার লুক আসবে।
ব্লারের পরিমাণটাকে আরেকটু কমাই দিলাম, ওকে দিয়ে দিলাম। বুঝা গেছে? সেটা 3D টাইপের টেক্সট এফেক্ট চলে আসছে না? সো এই টাইপের টেক্সট এফেক্টও আপনারা চাইলে এইভাবে বানাইতে পারেন। এটা কি দিয়ে বানাইছি আমি? কোন প্যানেল থেকে? অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে। কোনো সময় যদি কোনো টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট দেয়াই লাগে তাহলে অ্যাপিয়ারেন্স থেকে দিতে পারেন, অথবা আরেকটা পদ্ধতি হচ্ছে গিয়ে আউটলাইন করে শেপ বানাইয়া তারপরে দেওয়া। কিন্তু শেপ বানায় দিলে কি করতে হবে আপনারা এটাকে আর এডিট করতে পারবেন না। যেমন এখন আপনি এখানে যাই লিখেন তাই হয়ে যাবে, কিন্তু যদি শেপ বানায় ফেলেন তাহলে কিন্তু হবে না। আর এইগুলো লাগবে কখন? এইগুলো লাগবে আমরা যখন বিভিন্ন ধরনের ফুড টাইপের ডিজাইন করব, ফুড ডিজাইন অথবা বিভিন্ন ইভেন্টের ডিজাইন, এইগুলার যে হেডলাইনগুলো আছে ওইগুলো কিন্তু এইভাবে স্টাইল করে বানানো আছে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আজকে তো অনেকগুলা জিনিস দেখাই দিলাম, এগুলো মনে থাকবে তো? জি স্যার, ভিডিও দেখলে মনে হবে অবশ্যই। এখন হোমওয়ার্ক কি করবেন আগে দেখি, হোমওয়ার্ক কি? এই ব্রাশটা দেখাইতেছি। আচ্ছা, আরেকটা জিনিস বাকি আছে। যেমন ধরেন আমরা অনেক সময় দেখছি যে এখানের মধ্যে একটা লগো আছে এবং লগোটা এই নিচের দিকে একটু রিফ্লেক্ট হয়ে গেছে, ছায়ার মতো দেখাইতেছে, ঠিক আছে? অথবা একটা গ্লাসের উপর রাখলে যেরকম রিফ্লেকশন দেখায় ওই রকম একটা দেখাইতেছে, মানে আস্তে আস্তে এটা ছায়ার মতো এদিক দিকে এটা ভ্যানিশ হয়ে গেছে। তো এই ধরনের এফেক্ট আপনারা কীভাবে ক্রিয়েট করবেন? যেমন এটা একটা লগো, সো এইটার একটা রিফ্লেকশন আপনি যাচ্ছেন এই দিক দিয়ে নিয়ে আসবেন, এখানে নিয়ে আসবেন এবং এইটা থাকবে এইখানে, এরকম থাকবে। এখন এইটাকে আপনি যদি এরকম করতে পারতেন যে আস্তে আস্তে এই অংশটা আস্তে আস্তে এদিক দিয়ে এসে মিশে গেছে, তাহলে কিন্তু এরকম একটা রিফ্লেকশন হয়ে যেত না? এখন এটা কীভাবে বানাবেন? এই জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, এইটার উপর আরেকটা শেপ নিতে হবে যতটুকু পর্যন্ত আপনি এটাকে রিফ্লেকশন করবেন। যেমন এইটার উপর আমি রিফ্লেকশন করব, এতটুকু মধ্যে আমরা শেপ নিলাম এবং অবশ্যই এইটাকে এরকমভাবে ফুললি নিতে হবে। দেন দুইটাকে সিলেক্ট করবো, এখানের মধ্যে আমরা কোনো স্ট্রোক রাখবো না। ওকে, দেন এইটাকে আমরা বানিয়ে দিতে হবে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটাও কি হবে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা গ্রেডিয়েন্ট বানাই ফেলবো। সো এখানে দিলাম ব্ল্যাক, এখানে দিয়ে দিলাম হোয়াইট। দেওয়ার পর এখন আমরা যে পদ্ধতিতে কাজ করতেছি এটাকে বলি মাস্কিং। কি বলি? মাস্কিং। মাস্কিংয়ের মধ্যে মাস্কটা এমনভাবে কাজ করে, যে অংশতে ব্ল্যাক থাকবে ওই অংশটাকে সে হাইড করবে, আর যে অংশতে একটু হোয়াইট থাকবে এটাকে সে দেখাবে। বুঝতে পারছেন? যেমন এই অংশতে ব্ল্যাক আছে এই দিক দিয়ে, মানে এইটাকে সে হাইড করে ফেলবে, আর এই অংশটাকে সে একটু একটু দেখাবে। কিন্তু আমি চাচ্ছি এই দিক দিয়ে আস্তে আস্তে এটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে ব্ল্যাকটা রাখতে হবে এই দিক দিয়ে আর হোয়াইটটা রাখতে হবে এদিক দিয়ে। তাহলে আমরা এটাকে চেঞ্জ করে দিই, এই গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করে আমরা এটাকে দিয়ে দিলাম 90, -90 দিয়ে দিলাম। তাহলে এটা আস্তে আস্তে এদিক দিয়ে গিয়ে এটা এই দিক দিয়ে দেখাবে। সো আমি এটাকে রিফ্লেক্ট করে দিলাম এইভাবে। দেওয়ার পর এখন আমি দুইটাকেই সিলেক্ট করব, পেছনের শেপ আর উপরের শেপ দুইটাকেই সিলেক্ট করব। দেন আবার চলে যাব আমরা ট্রান্সপারেন্সি থেকে, এখানে একটা অপশন আছে কি মেক মাস্ক। এই যে আস্তে আস্তে এই দিক দিকে ঝাপসা হয়ে গেছে না? ঝাপসা হয়ে গেছে। আমি যাচ্ছি আরও বেশি ঝাপসা দেখাবো এখানে। সো আমি এটাকে সিলেক্ট করলাম। দেখেন আমি এখন আছি আমাদের যে শেপটা আছে এইটার উপরে, আমি ক্লিক করব এই মাস্কের উপরে। এইখানে একটা মাস্ক আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি গ্রেডিয়েন্টে যান, যাওয়ার পর গ্রেডিয়েন্টের এরিয়াটাকে আস্তে আস্তে এদিক দিয়ে আমি একটু তুলে দিই। এই যে আস্তে আস্তে এটাকে ভ্যানিশ হয়ে গেছে না? ভ্যানিশ হয়ে গেছে। এখন আমি এটা ক্লিক করে আমরা যে কালারটা নিছি এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার, কিন্তু এটা কিন্তু কি ব্ল্যাক না, রিচ ব্ল্যাক না, এটাকে বলি আমরা কি ব্ল্যাক। কি ব্ল্যাক কোনটা আর রিচ ব্ল্যাক কোনটা? আমি এখানে ডাবল ক্লিক করি, এখানে আমি একটা কালার অপশন আছে, এখানে গেলাম। যাওয়ার পর দেখেন এখানে আছে কি RGB, রেড, গ্রিন এবং ব্লু। আমি দিয়ে দিলাম এখান থেকে CMYK। এই যে CMYKর মধ্যে একটু খেয়াল করেন, ব্ল্যাকের ইয়েটার পজিশনটা দেখেন। এখানের মধ্যে সবগুলা যখন 100 হবে তখন এটা হবে রিচ ব্ল্যাক। তখন কি হবে? রিচ ব্ল্যাক। আর যখন একটা 100 থাকবে এটা হয়ে যাবে কি ব্ল্যাক। বুঝতে পারছেন? এখন আমি সবগুলোকে 100 করে দিব, সবগুলোকে 100 করে করে তারপরে যদি এখন আমি একটু খেয়াল করি, দেখেন এখন এটাকে ভ্যানিশ করে দিছে। বুঝতে পারছেন? তো একেবারে ফুল ব্ল্যাক করে যদি আমি এটাকে এইভাবে দিয়ে দিই, দেখেন
এটা আস্তে আস্তে এই যে এখানে রিফ্লেক্ট হয়ে গেছে না? এই যে এখন আমি অবশ্যই এটা সিলেক্ট করলে আমার গ্রেডিয়েন্টটা এই দিক থেকে যাচ্ছে। আমি চাচ্ছি এখন পুরো শেপটা নাড়াচাড়া করবো, অথবা এখানের মধ্যে আমি যখনই কোনো শেপ নিচ্ছি কোনো কিছু দেখাইতেছে না। এর কারণ হচ্ছে আমি আসি কোথায় এখন? মাস্কের মধ্যে। মাস্ক থেকে বের হয়ে আসতে হবে। এই যে মাস্ক থেকে বের হয়ে আসলাম। এখন আপনি এটাকে যে কোনো জায়গায় নিয়ে যান, কোনো সমস্যা নাই। এটাকে বলা হয় লগর রিফ্লেকশন অথবা রিফ্লেকশন, ঠিক আছে? আপনি চাইলে এই রিফ্লেকশনটাকে এভাবে ইউজ করতে পারেন। আবার রিফ্লেকশন এরকমও হতে পারে, ধরেন এখানে আমাদের গ্রেডিয়েন্ট ইউজ করলেন, গ্রেডিয়েন্ট ইউজ করে আমি এখান থেকে গ্রেডিয়েন্টটাকে এটা দিয়ে দিলাম, সেন্টার ঘুরাই দিলাম, এটাকে এভাবে দিয়ে দিলাম, এটাকে আমি দিয়ে দিলাম 0। এটা শ্যাডোর মতো হয়ে গেছে না? এটা শ্যাডোর মতো হয়ে গেছে। সো এইভাবে আপনারা শ্যাডো বানাইতে পারেন। এই যে আমরা শ্যাডো বানাই দিলাম। ওকে, তারপরে কি বলছিলেন? ব্রাশ, তাই না? ইউনাইট করে দিই। এগুলোকে সিলেক্ট করে আমি এটিতে একটু নিয়ে আসি এতটুকু পর্যন্ত। সবগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে নিয়ে গেলাম এগুলোকে ব্রাশে। এই সিম্পল একটা ইয়ে বানাইলাম, বানানোর পর এটা উপরে চলে আসছে, এটাকে নিচে নিয়ে যাই, দেন এটাকে সিলেক্ট করে নিয়ে গেলাম আমরা এখান থেকে ব্রাশ থেকে, এই যে ব্রাশে দেওয়ার পর আমরা এখান থেকে দিয়ে দিব প্যাটার্ন ব্রাশ, ওকে দিয়ে দিলাম। দেন এই যে ব্রাশটা কীরকম দেখাবে এটা দেখা যাচ্ছে, ওকে দিয়ে দিলাম। এখন আপনি চাইলে একটা সার্কেল নেন। ব্রাশ কোথায় অ্যাপ্লাই হয়? স্ট্রোকের মধ্যে। কোথায় অ্যাপ্লাই হয়? স্ট্রোকে। এই স্ট্রোকটা নিলাম, নেওয়ার পর স্ট্রোকের মধ্যে ব্রাশটা অ্যাপ্লাই করে দিয়ে দিলাম। দেন আপনি স্ট্রোকটাকে একটু ছোটো করে দেন। বুঝতে পারছেন? তো এইটাই আপনারা বানাইছিলেন না? কে বানাইছিলেন এটা? তো এইটা এইভাবে আরও সহজ না? এই যে দেখেন এই ব্রাশটার কালার, অবশ্যই এটা চেঞ্জ করতে হলে এখন এখান থেকে চেঞ্জ করতে হবে না, আগে এটাকে কী করতে হবে? এক্সপান্ড করে তারপরে আপনি এখন চেঞ্জ করতে হবে। তাইলে আগে এটা মেক করার সময় কালারটা দিতে হবে এখানে। যেমন এখানের মধ্যে আপনি কালার আরও ডিফারেন্ট কালার দেন, এইগুলো কালার দিবেন একটা কালার, এটা একটা কালার দিলাম, তারপর এখানে দিবেন আরেকটা কালার, এখানে আরেকটা কালার দিলাম। দেন যদি আমি এখন এইটাও পারবেন, আমি এখানে ইউনাইট করে দিচ্ছি, ইউনাইট করার আগে দিতে হবে এটা। বুঝতে পারছেন? ইউনাইট করার আগে আগে ডিফারেন্ট কালার বানাইতে হবে, তারপরে ইউজ করতে হবে। তাইলে আপনারা বাসায় গিয়ে এই যে আরও ডিফারেন্ট ডিফারেন্ট লগো সার্চ করবেন, ঠিক আছে?
সার্চ করে লগো বানাবেন, এই টাইপের লগো বানাবেন। ধরেন লগোর রিফ্লেকশন এখন দেখাইছি না আমি, এই লগোর রিফ্লেকশন করবেন 5টা রিফ্লেকশন, এই যে আমরা মাস্ক ইউজ করে যেটা রিফ্লেক্ট করছি, ঠিক আছে, এইভাবে 5টা রিফ্লেকশন করবেন। তারপরে ব্লেন্ড টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড বানাবেন 5টা। ব্লেন্ড টুল এটা দিয়ে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড বানাবেন 5টা। যেমন এইটা দিয়েও তো এটা ব্যাকগ্রাউন্ড হবে, যেমন এটা যেটা বানাইছি এটা হচ্ছে ট্রান্সফর্ম দিয়ে বানাইছি, এইটাও একটা টাইপ অফ ব্লেন্ড, এইটা দিয়ে বানাইতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে আপনি যে কোনো একটা অবজেক্ট ট্রেস করবেন মেশ টুল দিয়ে। কীভাবে আমি বলি, যেমন ধরেন আমি একটা অবজেক্ট নিয়ে আসি, এইটাকে শেপ হিসেবে বানাইতে পারবেন। দেন এটাকে যা শুধু এখান থেকে আমরা কপি করে দিলাম, দুইটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে জয়েন করে দিলাম, এটা শেপ বানিয়ে দিলাম, এটা গ্লাস হয়ে গেছে না? আচ্ছা, তারপর এটা কাজ করবেন, এটাকে সিলেক্ট করলাম, এটাকে পাশে নিয়ে গেলাম, দেন এখান থেকে চলে গেলাম আমরা ম্যাশ টুলে। প্রথমত আমরা এটা কালার দিয়ে দিই আগে হোয়াইট দিয়ে ম্যাশ টুল নিলাম, নেওয়ার পর আমরা এখানে এটা ক্লিক করি, এখানে এটা ক্লিক করলাম, এরকম আসলো। ক্লিক করার পর এখানে কালার আছে কি, এই কালারটা দিয়ে দিলাম। তারপরে আমরা আবার এই ম্যাশ টুলের প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা একটু সিলেক্ট করি, এখানের মধ্যে যে কালার আছে, যেমন এখানে এটা ক্লিক করলাম, এখানে এটা ক্লিক করলাম, অথবা উপরে রেখে আপনি ক্লিক করতে পারেন। দেন যদি আমরা এখান থেকে এই প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টের কালারগুলো একটু চেঞ্জ করে দিই, এখানে আছে ব্ল্যাক টাইপের, আচ্ছা এই গ্লাসটা একটু টাফ হয়ে যাবে আপনাদের জন্য, একটু সময় দিয়ে নিয়ে কাজ করতে হবে। গ্লাসের ভাইবেটা চলে আসতেছে না?
বুঝতে পারছেন জিনিসগুলো? প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট যদি আপনি কালারগুলো দেখে দেখে চেঞ্জ করে দেন তাহলে কিন্তু একটা ডিফারেন্ট লুক নিয়ে আসতে পারবেন। এইভাবে যে কোনো একটা অবজেক্ট দেখে দেখে বানাইতে পারবেন? ইয়েস স্যার বলতেছেন তো খুব। আগে শেপটা বানাইতে হবে, তারপরে আপনি গ্লাসটা বানাইতে হবে, মানে গ্লাসের কালার থেকে দেখে দেখে নিয়ে এক অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলে হয়ে যাবে। তাহলে এই ধরনের অবজেক্ট বানাবেন আপনারা আরও একটা, ঠিকই বলছেন একটাই। এই ধরনের অবজেক্ট যে কোনো অবজেক্ট হতে পারে এটা অ্যাপল, হতে পারে এটা গ্লাস, হতে পারে এটা চেয়ার বা টেবিল টাইপের। তো চেয়ার টেবিল একটু হার্ড হয়ে যাবে। যে কোনো একটা অবজেক্ট ধরেন আপনি এই টাইপের কোনো অবজেক্ট বানান, অথবা একটা এই যে কোনো ফ্রুটস টাইপের একটা নিয়ে আসেন। ফ্রুটস যেমন অ্যাপল বানাইতে গেলে অ্যাপলের জন্য একটা বৃত্তাকার এটা লাগবে, তারপর এটার উপর যে কালারটা আছে ওই কালারটা দেখে দেখে যদি দিয়ে দেন দেখবেন এটা অ্যাপল একটা ভাইব নিয়ে আসতে পারবেন। অ্যাপল লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তাহলে হোমওয়ার্ক বুঝে পাইছেন? কোনো কোয়েশ্চন? হোমওয়ার্ক রিপিট করব?